নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। রবি ঠাকুরের বিখ্যাত এই গানটা গেয়ে আজকে একটি লাইন গেয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি, এবং কেন করছি সেটা তোমরা বুঝতে পারবে, ক্রমশ বুঝতে পারবে। একটি মেয়ে, একটি 20-22 বছরের মেয়ে কিভাবে স্ট্রাগল করে সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার কাহিনী তোমাদের কাছে আমি আজকে বলতে চলেছি। তার আগে জানিয়ে রাখে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েছো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যদি আমার বক্তব্য তোমাদের একটুও ভালো লাগে, তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার হাতটা শক্ত করে ধরো। তো যেটাই বলতে চাইছি, আজকের যে কাহিনীটি, এটি একটি অনুরোধের কথা। একজন আমাকে অনুরোধ করেছে তার জীবনের এই দুর্বিষহ ঘটনাগুলি তোমাদের সঙ্গে তুলে ধরতে। সে আমার কন্যা সমান, এবং সে আমাকে বলেছে, আন্টি তুমি একটু বলো আমার এই গল্পটি, এই বিভীষিকাময় কাহিনীটি তুমি তোমার ব্লগে বলো, তুমি তো নতুন নতুন আরম্ভ করেছো, আমি খুশি হব। কিন্তু একটাই অনুরোধ তোমাকে আন্টি, তুমি কিন্তু নামগুলো চেঞ্জ করে বলো। তো আমি সেই মতোই কাজ করছি। সেটি হলো, প্রথমেই বলে রাখি, প্রত্যেকটি ছেলে বা মেয়ে যখন স্কুলে পড়ে, তখন তার মনে হয় না যে যখন স্কুল শেষ হওয়ার সময় হয় ক্রমশ, তখন তার মনে হয় আর তো কদিন পরই আমি কলেজে যাব। কলেজ মানে একটা মুক্ত জায়গা, যেখানে পূর্ণ স্বাধীনতা। সে তখন স্বপ্ন দেখতে আরম্ভ করে, সেখানে আমি নিজের মতন সেজে গুজে যেতে পারবো, নিজের মতন, এত যে স্কুলের যে একটা বাউন্ডারি থাকে, একটা ঘেরা টোপ থাকে, সেটা হয়তো অতিক্রম করতে পারবো এবং মন খুলে বাঁচতে পারবো। এটা প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে এই আশাটা থাকে, এবং সেই দিনটির জন্য সে অপেক্ষা করে। তো যেই মেয়েটির কথা আজকে আমি বলতে চলেছি, তারও জীবনে তারও এই স্বপ্নটি ছিল যে কলেজ যাব, কলেজে গেলে সাজবো গুজবো, কালারফুল ড্রেস পরবো, বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাব, আড্ডা মারবো, ক্লাস তো করবই। এটাই ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই সে একদিন কলেজে পা রাখলো। তো আমি তাদের সুরক্ষার জন্য এবং তার অনুরোধের জন্যই নামটা পরিবর্তন করে দিচ্ছি। তার নাম আমি দিলাম স্নিগ্ধা। সে কলেজে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর তার বন্ধু বান্ধব হতে লাগলো, সময় এগোচ্ছে, লেখাপড়া হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে সে মাঝে মাঝে মুভি দেখতে যায়। তারপরে যেদিনকে ক্লাস কম থাকে সে হয়তো কোথাও বেড়াতে গেল, কোনো রেস্টুরেন্টে বসে খেলো, এইরকম চলছে। তো প্রকৃতির নিয়মেই তো প্রেম ভালোবাসা আসে। তারও একটি ছেলের সঙ্গে ওই একই ক্লাসে পড়ে, একই যে ইয়ার আর কি বলতে পারো, একই সঙ্গেই তারা পড়াশুনো করতো। তো সেই ছেলেটির সঙ্গে তার একটি ভাব ভালোবাসার সম্পর্ক হলো। তো এর নামও আমি পরিবর্তন করে বলছি, এর নাম আমি দিলাম প্রকাশ। তো হলো, এবং কলেজ শুদ্ধ বলতে তার বন্ধু মহলে সবাই জানতে পারলো যে তার সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক। তো সম্পর্ক এগোতে লাগলো, তারা এদিক ওদিক বেড়াতে যায়। এখন তারা দুজনে বন্ধু বান্ধবের সঙ্গে যত না ঘোরে, এরা প্রেমিক প্রেমিকা জুটি, তারা যায় সিনেমা দেখে, রেস্টুরেন্টে খায়, নানা রকমের মাঠ ঘাট তো আমাদের অভাব নেই, তো প্রেমের জায়গার তো অভাব নেই, তারা সেখানে ঘুরে বেড়ায়। তো ছেলেটির বাড়ি আসল বাড়ি ছিল ত্রিপুরায়। তো সে সেখান থেকে তার বাবা মা এখানে পড়তে পাঠিয়েছে, কলকাতা শহরে পড়তে পাঠিয়েছে। তা সে থাকতো কোথায়? তার মামা বাড়িতে। তার মামা বাড়িতে সে থেকে
লেখাপড়া করতো, কারণ ভালো কলেজে পড়াতে কে না চায়। তো মামা বাড়িতে থেকে সে লেখাপড়া করতো, ছেলেটি প্রকাশ করতো। তো মেয়েটিও সেটা জানতো এবং সে ঘটনাচক্রে সে তার মামা মামি বা যারা যারা আছে মামা বাড়িতে তাদের সঙ্গে এই মেয়েটিকে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করেছে। তার একটি মামাতো বোনও ছিল, সে এই মেয়েটিকে মানে এই স্নিগ্ধাকে বৌদি বৌদি বলে ডাকতেও শুরু করলো। তো বেশ মাখো মাখো অবস্থাটা এগোচ্ছে। প্রথম বছর হয়ে গেল, দ্বিতীয় বছরেরও শেষের দিকটা, পড়াশুনোও এগোচ্ছে, সেমিস্টারও এগোচ্ছে, পাসও করছে এবং এদের প্রেম ভালোবাসা আরও প্রগাঢ় হচ্ছে। তো একদিন সে জানতে পারলো যে ছেলেটি মানে প্রকাশ সে এখন তার মামা বাড়িতে থাকে না, তার বাবা মা সে শুধু ত্রিপুরা থেকে এসে বেলঘরিয়ায় একটি 2 কামরা ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে সে ওই ছেলেটি একাই থাকে, প্রকাশ একাই থাকে। তো স্নিগ্ধা যখন জিজ্ঞাসা করলো কেন তুই একা এখানে থাকিস কেন, তোর তো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, তখন ছেলেটি বলল তাকে যে মামি আমাকে ভালোভাবে খেতে দেয় না, পেট ভরে আমি খেতে পাই না, আর যা লেফট ওভার থাকে যা পড়ে থাকে দিনের শেষে সেটাই আমাকে খেতে দেয়। তো এইটা আমি আমার মা বাবাকে জানিয়েছিলাম এবং আমি বেশি রাত পর্যন্ত লাইট জ্বালিয়ে পড়াশুনো করতে পারি না, কারণ মামা মামি বলে নাকি মিটার উঠবে। তো এরমভাবে তো থাকা যায় না, তাই জন্য আমি আমার বাবা মাকে খবর মানে চিঠি লিখেছিলাম, মানে বলেছিলাম, ফোনে বলেছিলাম। তো সেই মতন আমার বাবা আমাকে এই ফ্ল্যাটটা কিনে দিয়েছে, এখন আমি এখানেই বসবাস করছি। তো বলে রাখি একটি প্রসঙ্গে, এই যে মেয়েটি স্নিগ্ধা সে কিন্তু খুব সাজতে গুছতে ভালোবাসে এবং মডার্ন জামা কাপড়, যেমন আজকালকার দিনে পরে শর্ট ফ্রক বা স্কার্ট, যে প্যান্টস, তারপরে এরকম যার মডার্ন ড্রেস সে পরতে খুব ভালোবাসে এবং তার সাজগোজ হলো প্রাণ। কিন্তু এই ছেলেটি প্রেম চলাকালীন তাকে বলেছিল যে তাদের ত্রিপুরার বাড়ি হলো খুব কনজারভেটিভ ফ্যামিলি, সেখানে কিন্তু মূলত ওর মা কাকিমা জেঠিমারা শাড়ি পরেই থাকে এবং ইদানিং কে বাড়ির বউরা সালোয়ার কামিজ পরছে, বাস ওই পর্যন্ত। এর বাইরে মানে প্যান্ট পরা, স্কার্ট পরা, ড্রেস পরা, নানা রকমের যে মডার্ন ড্রেস সেইগুলো পরা একদম প্রহিবিটেড, ওইগুলো তোমরা মানে পরতে পারবে না। তো মেয়েটা এত ছেলেটাকে ভালোবাসতো, তো মেয়েটা তার নিজেকে গ্রুম করতে লাগলো যে ঠিক আছে আমি শাড়ি এবং সালোয়ার কামিজ পরবো। সে তখন আস্তে আস্তে নিজেকে গ্রুম করার জন্য কলেজেও সে লং কুর্তি, লেগিংস এইগুলো পরতে আরম্ভ করলো। মানে সে তার ড্রেসেসগুলোকে আলমারি বন্দি করে রাখলো, মানে এতটাই তার ভালোবাসা। এরমভাবে এগোতে লাগলো এবং সে এটাও বলতে লাগলো তাদের কিন্তু বেলা পর্যন্ত ঘুমানোর নিয়ম নেই, তাদের বউদের ভোরবেলা উঠে যেতে হয়, ওদের ঠাকুর আছে, ঠাকুর দালান আছে, সেখানে পুজোর কাজে লাগতে হয়, তারপরে ঠাকুর মশাই এসে পুজো করে, ওদের কোনো কুক নেই, তাদের বাড়ির মেয়ে বউরাই রান্না বান্না করে, তাদের অনেক বড় বাড়ি, 2 মহল্লা বাড়ি, সেই বাড়িতে মানে কর্মচারী আছে ঝাড়পোছ করা, পরিষ্কার করা, বাজার করা এই পারপাসে, কিন্তু বাড়ির যেসব কাজ বিছনা তোলা, রান্না করা, মানুষ এতজন লোককে খেতে দেওয়া সবই কিন্তু বাড়ির মেয়ে বউরাও করে, মানে বউরাই করে। এবং আরেকটা বড় কথা, তাদের মেয়ে বউরা যতই শিক্ষিত হোক না কেন তারা কিন্তু চাকরি করতে পারবে না, তাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, তারা খেয়ে পড়ে সোনা দানা গরিব মানে তাদের গিফট করে তাদের স্বামীরা। তো এর থেকে বোঝা গেল তাদের নিজস্বতা বলে কিছু নেই। কিন্তু মেয়েটা এতই তাকে ভালোবাসে যে সে বলল ঠিক আছে আমি চাকরি করব না, আমি লেখাপড়া করছি কিন্তু আমি চাকরি করব না, কিন্তু আমার তো একটু হাত খরচা দরকার, নিজস্বটা দরকার। তখন ছেলেটি বলল আমি তোমাকে মাস গেলে টাকা দেবো, যদি তোমার খুব মনে হয় কিছু করার তাহলে তুমি বাড়িতে বসে স্টুডেন্টস পড়াতে পারো, মানে টিউশনস দিতে পারো, এইটুকুনি তোমাকে স্বাধীনতা আমি বাড়ির লোককে বলে দিতে পারি। তো তাই সেই মতন এগোচ্ছিল। তারপরে আসি ও ওই বেলঘরিয়া ফ্ল্যাটে শিফট করলো।
তো করলো, করার পর তো এবার একদিনও বন্ধু বান্ধবরা মানে কলেজের বন্ধু বান্ধবরা বায়না করলো যে বাবা তুই এখন নিজস্ব ফ্ল্যাটে থাকিস, নিজের মতন করে রান্না বান্না করিস। বলে হ্যাঁ রোজ পারি না, ওই কোনো রকমে করি, মাঝে মাঝে খাবার আনিয়ে নিয়ে এরকমভাবেই চলছে। তো সবাই মিলে হই হই করে গেল, গিয়ে ঘুরছে, বেশ সুন্দর ফ্ল্যাট হয়েছে সব। সেদিনকে ওইখানে সে মাংস ভাত রান্না টান্না করলো সবাই মিলে, মানে একটা পিকনিক টাইপের হই হুল্লোড় করে খেলো। তো স্নিগ্ধা তখন ছেলেটির মানে প্রকাশের মোবাইলটা হাতে নিয়ে, মোবাইলটা প্রেমিক প্রেমিকা যে যার মানে মোবাইল দেখে, তারপরে যদিও এটা মনে হয় না উচিত, কিন্তু তবুও, কারণ স্বামী স্ত্রীর মধ্যেও তার একটা প্রাইভেসি বা প্রিভেসি থাকা দরকার। তো সে দেখতে দেখতে দেখলো তার ফোনের একটি মানে প্রকাশের একটি ফোনের ফোল্ডার সেটা কিন্তু লকড। তো এটা লক কেন সেটা প্রশ্ন উঠলো, তার মনে প্রশ্ন উঠলো, কিন্তু সে প্রকাশকে জানালো না। তারপরে সেদিনকার কথা সেদিনকে মিটে গেল। তো একদিন তারা একটা পার্কে, খুব সম্ভবত মিলেনিয়াম পার্কে বেড়াতে গেছে। তো ছেলেটি মেয়েটির জন্য মানে প্রকাশ স্নিগ্ধার জন্য কিছু খাবার আনতে গেছে বাইরে থেকে, যে বসে বসে গল্প করবে এবং খাবে। তো সেই সময় ও ওই ফোল্ডারটাকে নানা রকমের পাসওয়ার্ড অ্যাপ্লাই করে, যেটা ওর সঙ্গে মিলছে, ওর কথাবার্তার সঙ্গে মিলছে, ওর ডেট অফ বার্থের সঙ্গে মিলছে, ওর যেখানে থাকে সেখানকার সঙ্গে মিলছে, কথোপকথন হওয়ার পর তো অনেক কিছুই জানা যায়। তো করে সেই পাসওয়ার্ডগুলো অ্যাপ্লাই করে করে সে ফোল্ডারটা খোলার চেষ্টা করতে লাগলো, এবং সৌভাগ্যক্রমে ফোল্ডারটা খুলেও ফেললো। খোলার পর সে দেখছে, দেখার পর দেখলো সেই যে তার মামার বাড়িতে যেখানে সে গেছিল, তার যে মামাতো বোনটা মানে প্রকাশের মামাতো বোনটা, তার সঙ্গে কিছু আপত্তিকর ছবি সেই ফোল্ডারে সেভ করা আছে। এবং আপত্তিকর মানে বলতে বুঝতে পারছো তো, মানে তাদের ফিজিক্যাল রিলেশনস, সে ছবি সেখানে আছে, সেই ফোল্ডারে লক করা আছে, এবং খুবই কুরুচিপূর্ণ। মেয়েটির মনে আঘাত লাগলো। তো সেদিনকে সে তখন কথাটি ওঠাবার পর বলতে গেলে খুবই রাগারাগি। সে যা খাবার টাবার এনেছে ফেলে দিয়ে বাড়ি চলে এলো এবং বলল যে কোনোদিন তার সঙ্গে সম্পর্ক রাখবে না। কিন্তু ছেলেটি বারবার তার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে ঘটনাচক্রে এটা ঘটে গেছে। তখন ছেলেটি বলল আমি তো জানি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক হয় বা বিবাহ হয়, মানে বিবাহই হয়, সম্পর্ক হওয়া মানে বিয়ে হয়। আমাদের হিন্দুদের মধ্যে তো এইটা নেই, তুই কি করে এইরকম করলি। তো ছেলেটি বারবার ক্ষমা চাইছে, বললাম তোর পা ধরেও আমি ক্ষমা চাইছি। এগুলো ফোনে কথোপকথন হচ্ছে এবং তারা অনেক রাত জেগে জেগে 2:30 3টে পর্যন্ত জেগে জেগে কথাবার্তা বলতো। তারপরে এই ঘটনাটা হলো। একদিন তার মামাতো বোন সে ফোন করে এই স্নিগ্ধাকে বলল সব ঘটনা, এবং তার সঙ্গে একদম শেষ চরম যে দৈহিক সম্পর্ক হতে পারে, যে ফিজিক্যাল রিলেশন হতে পারে, প্রকাশের সঙ্গে তার সেই সম্পর্ক হয়েছে। তার ফলপ্রসূ তার মাইমা চায় যতই হোক পিস্তত মামাতো ভাই বোন, যখন এত দূর তারা গড়িয়েছে তার সঙ্গেই তার বিয়ে হবে। তখন সে বলল এই স্নিগ্ধাকে, বৌদি তোমাকে আমি বৌদি বলে ডাকবো না, দিদি স্নিগ্ধাদি তুমি সরে দাঁড়াও, কারণ আমার ভবিষ্যতে তাকেই বিয়ে করতে হবে। তো কলেজ যখন যাচ্ছে মেয়েটি তার সঙ্গে আর কথা বলছে না, দূরত্ব বজায় করে আছে। এবং সে কি করলো, কলেজের অন্যান্য বন্ধু বান্ধব তারাও তো প্রশ্ন করছে, যাদের এরকম মাখো মাখো সম্পর্ক ছিল তাদের এই রকম হলো কি করে। তো প্রায় দিনই তার মাইমা এবং তার মামাতো বোন ওই স্নিগ্ধাকে ফোন করতে লাগলো যে তুমি সরে দাঁড়িয়েছো তো। বলে হ্যাঁ আমি বলে দিয়েছি তাকে, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই ছেলেটি বারবার বলেছে যে আমি স্নিগ্ধা ছাড়া কাউকে বিয়ে করব না। তো তার মাইমা এবং তার মামাতো বোন বারবার বলছে তাহলে এই কথা বলছে কেন, তাহলে আমি কিন্তু, তার মামাতো বোন বলছে আমি কিন্তু সুইসাইড করব। তখন মেয়েটা বলছে আরে বাবা আমি তো সরে দাঁড়িয়েছি, এবার ও যদি মিথ্যে তোমাদের বানিয়ে বানিয়ে বলে আমার সঙ্গে সম্পর্ক আছে তাহলে আমি কি করব। তাহলে ভাবো স্নিগ্ধা বলে মেয়েটার কত মাথায় চাপ। এক তো এই ছেলেটা একটা
একটা দুশ্চরিত্র বদমাইশ ছেলে, তার তো মন ভেঙে গুড়িয়ে গেছে। এবং তার এই মামা মাইমা তাকে সমানে বলে যাচ্ছে গলায় দড়ি দেবো, গলায় দড়ি দেবো, মানে সে মানসিক কষ্টে ভুগছে। যদি সে সত্যি গলায় দড়ি দেয় তাহলে তো এই মেয়েটার নাম লিখে দিয়ে যাবে। সে তো পড়াশুনো করতে ঠিক করে পাচ্ছে না, এরমভাবে মানে দুর্বিষহ কষ্টে সে এগোচ্ছে। তো কলেজের বন্ধুদের সে বলেছে, কলেজের বন্ধুরাও তাকে খুব ভালো, স্নিগ্ধাকে বলছে তুই কান্নাকাটি করিস না, ঠিক ভালো হয়েছে তুই বিয়ের আগে জানতে পেরেছিস যে এই ছেলেটি এরকম দুশ্চরিত্র একটা ছেলে, পরবর্তীকালে জানতে পাইলে তুই পারলে তুই এগোতেও পারতিস না, পিছোতেও পারতিস না। তো ঠিক আছে চলছে, কিন্তু ছেলেটি হঠাৎ মেয়েটিকে নানাভাবে ফোনে থ্রেট দিতে লাগলো, মানে ফোন করে থ্রেট দিতে লাগলো, তুই যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখিস আমি এটা করব, ওটা করব, তোকে মেরে ফেলবো, মানে মারার হুমকি দিতে লাগলো। এবং একদিন যখন মেয়েটির পরীক্ষা চলছে, কোনো একটা সেমিস্টার চলছে, তো পরীক্ষায় বসার আগে সে টয়লেটে গেছে, ওয়াশরুমে গেছে, বাইরে থেকে ওয়াশরুমের দরজাটা আটকে দিয়েছে। ভাগ্যিস তার কাছে ফোন ছিল, ফোনটা সে নিয়ে গেছিলো। তখন সে তার এক বান্ধবীকে ফোন করে সেই ওয়াশরুমের দরজা খুলে পরীক্ষায় বসতে পেরেছিল। এই বদমাইশিটা করেছে যাতে পরীক্ষাটা সে না দিতে পারে, তার সেমিস্টারটা নষ্ট হয়। তারপরে একদিন মেয়েটি মানে স্নিগ্ধা অটো করে বাড়ি আসছে, মানে এগোচ্ছে বাড়ির দিকে, অটোতে বসছে। এবার অটোর কী নিয়ম তোমরা জানো তো, 4 জন না হলে অটোটা ছাড়ে না, তো সে একাই বসে আছে। এমন সময় তার পায়ের কাছে বোতলে করে জল ফেলে দিয়ে গেল, মানে কিছু একটা ফেললো জলীয়। তখন ও পাটা গুটিয়ে নিয়েছে, তখন দেখা গেল জল। তখন ছেলেটি বলল, আজকে তোর গায়ে আমি জল ফেললাম, তুই যদি আমার সাথে আবার সম্পর্ক না রাখিস আমি কিন্তু এর পরের বারে তোকে কিন্তু অ্যাসিড ফেলবো তোর গায়ে। স্বাভাবিকভাবে মেয়েটা ভয় পেয়ে গেল, এবং বাড়িতেও সে বলে উঠতে পারছে না তার মা বাবাকে। এক তো তার মাইমা মামাতো বোন তাকে বারবার বলে যাচ্ছে, ফোন করে যাচ্ছে, এবং এই ছেলেটিও তাকে নানাভাবে থ্রেট দিয়ে যাচ্ছে। একদিন কি করেছে, কলেজ যখন শেষ, মানে লাস্ট সেমিস্টার হচ্ছে, মানে শেষ একদম লাস্ট সেমিস্টারের শেষের দিন, একটা কম্পাস নিয়ে এসে তাকে মারার চেষ্টা, বলে তোর মুখ আমি ক্ষতবিক্ষত করে দেবো তুই যদি না বলিস। ঘটনাচক্রে একটি ছেলে ওখান দিয়ে যাচ্ছিল, মানে ওদের ক্লাসেই পড়ে, সে তখন তাকে ধরে নিয়ে এবং চিৎকার চেঁচামেচি করে তাকে মেয়েটিকে উদ্ধার করলো। তখন মেয়েটি কি করবে, কলেজ কর্তৃপক্ষকে জানালো, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। সে বলছে যে এইরকম এরকম করছে, বললো যে ওটা তো কলেজের প্রেমিসেসের বাইরে তোমাকে জল ফেলেছিল গায়ে, মানে অ্যাসিড অ্যাটাক করবে, থ্রেট দিয়েছিল, আমাদের তো সিসিটিভি ক্যামেরায় এটা ধরা পড়ছে না, কিন্তু এই যে কম্পাস নিয়ে তেড়ে গেছে এটা কিন্তু ধরা পড়েছে। মানে কলেজের কর্তৃপক্ষরা এতভাবে উদাসীন হতে থাকে কি করে পারে, কি করে যে এরকম পারে জানি না, তারা কিন্তু ব্যাপারটাকে মানে অ্যাভয়েড করে যাচ্ছে বলতে গেলে, এরকম হয় এরকমভাবে করে যাচ্ছে। তখন মেয়েটির তো দেওয়ালে পিঠ থেকে গেছে, সে কি করবে? তখন সে ইউজিসি মানে জানো তো প্রত্যেকটা কলেজের ইউজিসি আন্ডারে, মানে তা না হলে সেটা অ্যাফিলিয়েটেড নয় কিন্তু। তো তখন সে মেয়েটি ইউজিসিকে সাহস করে মনে জোর রেখে, এবং তার কিছু ক্লাসমেট তাকে কিন্তু মনের জোর জুগিয়েছিল, সে তখন তাদেরকে কন্ট্যাক্ট করলো, মানে ইমেলে তার বিস্তারিত তার কাহিনী বলে সে পাঠালো। তখন ইউজিসি এসে কলেজে একটি মিটিং বসালো এবং এর বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে দেখা গেল সত্যি ছেলেটি পাজি, এবং সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়লো, মেয়েটি বলল যে আমাকে এরকম করেছে, যে সত্যি সে ওই রকম কম্পাস নিয়ে তেড়ে তাকে মারতে গেছিল, এবং তার 8 ইঞ্চিও মানে তফাতে ছিল না মেয়েটার মুখ, মানে যে কোনো মুহূর্তে ওই আর একটা ক্লাসমেট যদি না এসে তাকে উদ্ধার করতো সেদিন রক্তারক্তি কাণ্ড হতো। তো তারা কড়াভাবে স্টেপ নিয়েছে এবং তার মা বাবাকে ডেকে পাঠিয়েছে সুদূর ত্রিপুরা থেকে, তারা এসছে এবং বারবার ক্ষমা চেয়েছে, এবং ছেলেটিও সবার সামনে মেয়েটির পায়ে ধরে ক্ষমা চেয়েছে এবং বলেছে ভবিষ্যতে কোনোদিন তাকে জ্বালাতন করবে না। তো মেয়েটা কীরম দৃঢ়তার সাথে
মোকাবেলা করলো এবং তার বাবা মাকে না জানিয়ে একাই সে লড়ে গেল। এবং আমি বলবো যে প্রত্যেকটা মেয়ে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তাদের শিরদাঁড়াটা সোজা হয়ে যায়, কারণ তখন তো তাদের আর মানে কি বলবো কোনো উপায় থাকে না। তো আমি বাহবা দিই এই স্নিগ্ধা বলে মেয়েটা, একটা 21-22 বছরের মেয়ে, যে শুধু ওই ক্লাসের কয়েকটি গোনাগুন্তি ছেলে মেয়ের সাহায্যে মনোবল যারা জুগিয়েছে তাদেরকেও আমি বাহবা জানাই বা থ্যাংক ইউ জানাই যে এই মেয়েটির পাশে থাকার জন্য, এবং সেই ছেলেটির উপযুক্ত শাস্তির ব্যবস্থা তারা করেছে। ভাগ্যিস সে কলেজের ওপর সব ছেড়ে দিয়ে না বসে ইউজিসিকে কমপ্লেন লজ করেছিল। তো এটাই ছিল আজকে আমার বক্তব্য। একটা দুঃসাহসিক মেয়ের কাহিনী তোমাদের কাছে আমি তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো জানি। এর সঙ্গে সঙ্গে আমি একটি কথা বলবো, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রকেই বলবো বা শিক্ষা ক্ষেত্রকে বলবো, তাদেরও কিন্তু একটি দায়িত্ব আছে ছেলে মেয়েদের পূর্ণ শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তাটাও দেখার জন্য। আমি শুধু মাস গেলে সেমিস্টারে 30,000, 35,000, 40,000, 50,000 টাকা নিয়ে আমি একটা বড় কলেজ চালাচ্ছি, নামজাদা কলেজ চালাচ্ছি, কিন্তু এদিকে ছেলে মেয়েদের কোনো সুরক্ষা নেই, নিরাপত্তা নেই। এটা এই দিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে। যদি মেয়েটা মাথা নিচু করে পাশ করার পর বেরিয়ে আসতো তাহলে তো অনেকেই এই ঘটনা হয়তো অনেক মেয়ের সঙ্গে হয়তো কেন ঘটছে। এই তো কদিন আগে দেখলে তো ওই কসবা ল কলেজে একটা ঘটনা ঘটলো, এরা 1 বছর আগে তোমার এতে ঘটে গেছে, আর.জি. কর মেডিকেল কলেজের হসপিটালে ঘটে গেছে। মানে এগুলো চরম পরিণতি হয়েছে। এই চরম পরিণতিটা যাতে না হয় এই জন্য প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রের কাছে আমার অনুরোধ যে তোমরা কিন্তু যখন কোনো ছেলে বা মেয়ে তাদের কি বলবো নিরাপত্তার জন্য তোমাদের কাছে গিয়ে ভিক্ষে চাইছে বা বলছে, প্লিজ মন দিয়ে সেই শিক্ষক শিক্ষিকারা, প্রফেসররা, কর্তৃপক্ষরা শোনো, হয়তো মেয়েটা ঠিকঠাকই বলছে, এবং পাশে দাঁড়িয়েও যাতে চরম অঘটন না ঘটে থাকে। মেয়েটা অসীম সাহস দেখিয়েছে বলে আজকে সে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। কটা মেয়ে পারে, তার ফলে তারা প্রত্যেক দিন বলি হচ্ছে এই নিষ্ঠুর সমাজের কাছে। তো কেমন লাগলো আজকে আমার এই অনুরোধের কাহিনীটি? একটি মেয়ে আমাকে অনুরোধ করেছিল, তোমরা প্লিজ জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও তোমরাও বা তোমাদের চেনা জানা কেউ এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিনা আমার খুব ভালো লাগবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।